উনি নিরলস পরিশ্রম করে দল ওনার ধৈর্য আছে, কিন্তু সাধারণ মানুষের আর ধৈর্য ধরছে না। কিছু করার জন্য লোকে অপেক্ষা করে যে উনি কিছু বলবেন, খোলাখুলি কিছু করবেন। বাকিটা ওনাদের পার্টির ব্যাপার, কি সমস্যা আছে না আছে ওনারা বুঝবেন। আমরা জানি ওই পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নাই, কাজ করার অধিকার নেই। অনেকজন বলেছেন নতুন কিছু না, এর যদি সমস্যার সমাধান চান তাহলে পার্টির বাইরে আসতে। বিজেপি সবাইকে আহ্বান করে রেখেছে, ডিসিশন ওদের নিতে হবে। একটা কোশ্চেন করছি দাদা, হরিপালের বিধায়ক বেচারাম মান্না গত দুদিন আগে কটূক্তি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া নাকি দু হাতে দুটো লাল পতাকা উড়িয়ে দিয়েছে, একটা হচ্ছে বঙ্গধ্বনি যাত্রা আর একটা হচ্ছে দুয়ারে সরকার। তাদেরকে নাকি ভারতীয় জনতা পার্টি যারা শীর্ষস্থানীয় কর্তারা আছেন বা নেতারা আছেন তাদেরকে ষাঁড় বলে উল্লেখ করেছে এবং ষাঁড়েরা ওই পতাকা দেখে লাফাচ্ছে। কি বলবেন আপনি এরকম কটূক্তি? আমাদের কিছু বলার নাই, সে কে ষাঁড় কে নয় সে জানে না। আর একজন পাশের বিধায়ক তাকেই ষাঁড় বলে মাস্টারমশাই। তো সেজন্য এটা ওদের পার্টির কালচার, পার্টির ভেতরের ব্যাপার। এই লাল পতাকা তো সিপিএম সময় ছিল, সেই লাল পতাকার কালচারটা ওনারা নিয়ে এসেছেন। তারা যেটা সম্পূর্ণ করতে পারেনি, শিল্পকে সম্পূর্ণ শেষ করতে পারেনি, শিক্ষা শেষ করতে পারেনি, ওনারা নিশ্চিন্তভাবে সেটা দায়িত্ব নিয়ে করেছেন। শিল্প, শিক্ষা, প্রশাসনকে একেবারে দুর্মুষ করে দিয়েছেন, অন্তর্জলি যাত্রায় চলে গেছে। তো সেজন্য লাল পতাকার কল্পনা তাদের কাছে আছে। আমাদের এই সমস্ত চিন্তা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিবর্তন করে এই সমস্ত আর জঞ্জালকে সাফাই করতে চায়। একই রকম ভাবে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের যেভাবে ভাঙন, তাতে কি মনে হচ্ছে কি 2021-এর নির্বাচন কি আদৌ হবে না, তার আগে সরকার ভেঙে পড়বে? কি মনে করছেন? সরকার ভাঙবে কিনা সেটা তো ওদের দায়িত্ব, যাদেরকে লোকে ভোট দিয়ে জিতিয়েছে। আমরা নতুন সরকার গড়ার কথা ভাবছি মে মাসের পরে। তো সরকার ভাঙুক আর না ভাঙুক, যে নির্বাচন হবে, নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন আর ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ মেজরিটি নিয়ে সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী বলছেন যে করোনার যে ভ্যাকসিন কম দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন করোনার ভ্যাকসিন কম দেওয়া হয়েছে, কিন্তু সকলে নিশ্চিত থাকুন বাকিটা আমি দিয়ে দেবো। রাজ্য সরকার তো সূচি পাঠাবে কতজন পাওয়া উচিত। আমার যতদূর জানা আছে, যারা পাবলিক ওয়ার্ক করেন, আপনাদের মতো লোকেরা যারা ভিড়ের মধ্যে যান, এই ধরনের সরকারি কর্মচারী বা সরকারের সঙ্গে যুক্ত সংগঠনগুলি যারা প্রতিনিধি, তাদেরকেই প্রথমে এটা দেওয়া হচ্ছে। কারণ তারা বেশি রিস্কের মধ্যে থাকে। ডাক্তার, শিক্ষা, কি বলে, স্বাস্থ্যকর্মী, পুলিশের কর্মী, অন্যান্য যারা সেবা কাজের সঙ্গে আছেন, আশা কর্মী ইত্যাদি, নিঃসন্দেহে তারা, এবং তারাই বেশি মারা গেছেন, অসুস্থ হয়েছেন, তাদেরকে প্রথম প্রোটেক্ট করা হচ্ছে। তারপরে আমরাও আছি, দেশের সমস্ত মানুষ পাবেন। আমি দেখলাম সেখানে টিএমসির বিধায়করা গিয়ে লাইন দিয়ে দিয়েছেন, তো কম তো পড়বেই। ছবি তুলতে যদি টিএমসির নেতা ভ্যাকসিন চাই, সবসময় একটা ধোঁয়াশা তৈরি করা হয়, কৃষকদের নাম যায় না, কৃষক নিধি পাওয়া যায় না এখানে, সম্মান নিধি। তো সেরকম কিছু হয়নি। তো সেটা মমতা ব্যানার্জি খুলসা করা উচিত, কতজন আছেন লোক, কতজনের নাম গেছিল আর কতজনের ভ্যাকসিন আছে। सर, आज मेयर फिरहाद हकीम ने कहा कि अपने टीएमसी में कोई टीएमसी छोड़ के दूसरे पार्टी में नहीं जा रहा है, भाजपा में भी नहीं जा रहा है। ये सारा चीज जो है भाजपा अफवाहें फैला रही है, क्या कहेंगे सर? लोग उनकी बात पर यकीन करेंगे कि घटना जो हुई उस पर यकीन करेंगे। लोकसभा के पहले 3 एमपी, सिटिंग एमपी रिजाइन करके हमारे पार्टी में आए। लोकसभा के बाद अभी पिछले ही महीना लगभग 10 एमएलए और एमपी भी आ गए हैं, और बाकी लोग टिकट कट चुके हैं, कंफर्मेशन नहीं हुई है। तो रोज ये जो फेसबुक, ये स्टेटमेंट बाजी, ये सब हो रहा है, क्यों हो रहा है? और पार्टी के लाइन के साथ नहीं है। इसका मतलब पार्टी कंट्रोल में नहीं है, सरकार तो कंट्रोल से पहले से ही नहीं है। तो इसका क्या कारण है? क्यों सुबह शाम डिजास्टर मैनेजमेंट का मीटिंग हो रही है, इसके साथ उसके साथ? इसका कारण क्या है? मतलब कुछ गड़बड़ है। इस प्रकार बोलने से कोई समाधान नहीं होता है। लोग जो अपने आंख से देख रहे हैं उस पर ठीक है। রোগী ইয়েতে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে 2 জন টিকা নিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল, একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। এখন এদের পাওয়ার কথা নয়, লিস্টে এদের নাম থাকার কথা না। এই জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জিজ্ঞেস করা হয়েছিল কি করে পেল। উনি বলেছেন যে এরা 2 জনই রোগী কল্যাণ সমিতির সদস্য। কি বলবেন? রোগী তো নন, রোগী কল্যাণ সদস্য এরকম বহু কমিটি আছে সরকারের তৈরি করা, তাদের পাওয়ার কথা নন। আর যদি পেয়েও থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কি লিস্টে এদের নাম কি ছিল? শর্ত পড়বেই। কারণ আমরা জানি আমফানের টাকা বিতরণ হয়ে যায়, যারা পাওয়ার কথা তারা পান না, অন্য লোক পেয়ে যায়। এই একই ঘটনা সব জায়গায় হচ্ছে। আমরা সেটাও ভয় করছি যে কৃষক সম্মান নিধিতে উনি
অংশগ্রহণ করবেন বলেছেন, লিস্ট তো ওনাকেই পাঠাতে হবে। সত্যি সত্যি কৃষকদের নামে লিস্ট যাবে নাকি পার্টি কর্মীদের লিস্ট চলে যাবে, এ ব্যাপারে ঘোর সন্দেহ আছে আমাদের। রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভ করেছে, সেখানে উনি বলেছেন যে আমি মানুষের জন্য কাজ করতে চাই বৃহত্তর প্ল্যাটফর্মে গিয়ে, কিন্তু এখানে যখন কাজ করছি তখন বাধা আসছে, সেটা খুবই দুঃখের। দুঃখে তো বটেই, দুঃখ প্রকাশ করে তার সমাধান হবে না, সমাধানের জায়গা আসতে হবে। যদি কাজ করতে চান ছেড়ে আসুন। জীবনের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না, ছেড়ে বেরিয়ে আসুন। বিজেপি দরজা খুলে রেখেছে। আজকে অধীর চৌধুরী বলছেন কংগ্রেস যতদিন কেন্দ্রের সরকারে ছিল ততদিন কোনো অসুবিধা ছিল না, হিন্দু মুসলিম দ্বন্দ্ব ছিল না, মন্দির মসজিদ দ্বন্দ্ব ছিল না। আজকে তো স্থায়ীভাবে সব সমস্যার সমাধান হয়, হিন্দু মুসলিম প্রশ্নই করে না কেউ। আজকে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে। ওনারাই সবার জন্য আলাদা আলাদা মিটিং করতেন, আলাদা ক্যান্ডিডেট দিতেন, এপিসমেন্টের পলিটিক্স ওনারাই শুরু করেছেন। হিন্দু মুসলমানের বেসিসে দেশকেও ভাগ করেছেন, সব কংগ্রেস আমলে হয়েছে। এখন পুরনো কথা ঘেঁটে লোককে আর বেদনা দিচ্ছেন কেন? সেই জন্য এইসব পুরনো কথা কেউ শুনতে রাজি নয়। মানুষ সামনের দিকে এগোচ্ছে। মোদী রাজে সবাই ন্যায় পেয়েছেন, সুশাসন পেয়েছেন, আর তাই লোকে মোদীর সঙ্গে আছেন। এখন তারা খালি পশ্চাৎতাপ করছেন। দিলীপদা, শতাব্দী রায়কে নিয়ে কালকে যে ঘটনা ঘটলো দেখা গেল, মানে তিনি কি বেসুরো হয়ে উঠলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক চললো 2.5 ঘন্টার উপরে। এই যে গোটা বিষয়টা কোনো ঘটনাই ঘটেনি, মক ফাইট হয়েছে। আপনাদের জন্য ওটা কোনো গুরুত্বপূর্ণ হতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ এসব নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন না। তারা রোজ নাটক এসব দেখছেন, কেউ বিগড়ে যাচ্ছে, কেউ আছে, কেউ ফটো তোলার জন্য, কেউ দাম বাড়াবার জন্য এসব করছে। এটা ঠিক যে ওই পার্টিটার মধ্যে যে কি খিচুড়ি পাচ্ছে সেটা হয়তো সব বাইরে থেকে বোঝা যাচ্ছে না, যখন বিস্ফোরণ হবে তখন সব বোঝা যাবে। শতাব্দী রায় যদি কখনো আসতে চায় বিজেপিতে, আলাদা করে কারোর জন্য সবার জন্য দরজা খুলে রেখেছি। আসতে চাইলে আমরা বিচার করবো। कल आपने शताब्दी राय को लेकर कहा था कि अगर वो बीजेपी में आना चाहे तो दरवाजा खुला है। आज आप राजीव बैनर्जी के लिए भी कह रहे हैं उनके फेसबुक लाइव के बाद। नहीं, जबकि इस प्रकार बातें कभी नहीं किया इन लोगों ने, और पार्टी के एक प्रकार विरोध में बात कर रहे हैं लोग, असंतोष व्यक्त कर रहे हैं। और जो हम पहले से बोल रहे थे कि इस पार्टी का अंतर ना तो लोकतंत्र है, ना तो काम करने का कोई मौका है, ना कोई अधिकार है, ना कोई सम्मान है। और हमारी बात पर उनकी बात आज मिल रही है, तो इसलिए हम बोले कि वहां बोल के कोई फायदा नहीं है। आप तो इतने साल जेल चुके हैं, तीसरे बार एमपी है, फिर ये बात बोलने का क्या मतलब होता है? इसलिए आप अगर इसका परिवर्तन चाहते हैं, इससे निजात चाहते हैं, आइए बाहर। थोड़ा तो हिम्मत करना पड़ेगा, बहुत लोगों ने की है, और भारतीय जनता पार्टी हाथ पकड़ने को तैयार है। दिलीप दा, आज मुख्यमंत्री ममता बनर्जी ने कहा है कि जो वैक्सीन है वो कम है यहाँ पे, और वही देख रहे हैं कि राज्य के जो तृणमूल नेता है उनको यहाँ पे वैक्सीन दिया जा रहा है। नहीं, वैक्सीन के लिए एक क्राइटेरिया है। जो समाज में भीड़ में काम कर रहे हैं, लोगों की सेवा में लगे हैं, जो इफेक्टेड पहले भी हो चुके हैं, कई लोगों की मौत भी हुई, इनको प्रोटेक्ट करने के लिए केंद्र सरकार ने लगभग 3.5 करोड़ सैंपल भेजा है पूरा देश में। और हर प्रदेश में जितने लोग हैं उनकी सूची राज्य सरकार को भेजनी चाहिए, और उसी आधार पर वैक्सीन आएगी। जैसे जैसा नया नया आएगा उस प्रकार लोगों को दिया जाएगा। तो इसलिए ममता बनर्जी की जिम्मेदारी होती है कि कितने लोग इस प्रकार हैं, उनकी सूची भेजनी चाहिए, और कितने आयोग सब खुलासा करें। लेकिन मुश्किल ये है, जिनको नहीं लेना चाहिए वैक्सीन वो ले रहे हैं, उनके नेता, एमएलए, उनके और पदाधिकारी, इनकी नाम तो लिस्ट में नहीं होनी चाहिए। अगर ले लेंगे तो कम तो होगा ही, हमेशा यहाँ होता है। जो एनलिस्टेड होते हैं उन पर पहुंचता नहीं सुविधाएं, और दूसरा कोई ले लेता है। इस बार भी वही हुआ है। দিলীপ দা, আপনি গতকাল মিটিং করেছেন দিল্লিতে গিয়ে জেপি নাড্ডা এবং অমিত শাহর সঙ্গে। মিটিংয়ে এক্স্যাক্টলি ওনারা কি কি আপনাদের নির্দেশ বা পরামর্শ দিলেন ভোটে ভালো রেজাল্ট করার জন্য? যে পরামর্শ আমার জন্য দিয়েছেন সেটা তো আপনাকে আমি বলবো না, কিন্তু আগামী দিন বিজেপি যাতে জেতে 200 সিট পায় তার জন্য পরিকল্পনা তৈরি হয়েছে। আজ নয়, বছর খানেক আগের থেকেই আমরা শুরু করেছি। লোকসভার পর থেকে বিধানসভার প্রস্তুতি, যেমন 2016 সালে বিধানসভার পর থেকে লোকসভার প্রস্তুতি শুরু করেছি আমরা, ঠিক লোকসভার পর থেকে 2 বছর সামনে রেখে আমরা প্রস্তুতি শুরু করেছি, যে অতটা এগিয়েছিলাম তারপরে। আর প্রতি মাসে 1.5 মাসে একবার রিভিউ হয় আমাদের সর্বভারতীয় নেতারা আসছেন, তাদের প্রোগ্রাম হচ্ছে, তার ফিডব্যাক কি আসছে, তারা প্রত্যেকবার কিছু কাজ দিয়ে যান আমাদের, সেটা সময়বদ্ধভাবে শেষ করার কথা হয়েছে কিনা খোঁজ নেওয়া হয়। আর আগামী 1-1.5 মাসের আবার প্ল্যানিং তৈরি হয়, সেই ব্যাপারেই বৈঠক ছিল। এবং এই যে ব্যাপক জয়েনিং পার্টিতে হচ্ছে সেটা কিভাবে হওয়া উচিত, কি ধরনের ক্রাইটেরিয়া হওয়া উচিত, এই ব্যাপারে কথাবার্তা মানে রেস্ট্রিকশন করা উচিত হবে। দলে নেয়ার ক্ষেত্রে এই ধরনের বিষয় নিয়ে কি কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে যে সবাইকে নয় বাজ বিচার করা? আগেও কথা হয়েছিল, আপনারা জানেন এই ব্যাপারে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে, চর্চাও হয়েছে, আলোচনাও হয়েছে।
সবাইকে নিই আমরা, সবাইকে নেবো না। আমাদের কাজের উপযোগী এবং সমাজের মানুষের কাছে যাদের ঠিকঠাক আছে এরকম লোককে নেওয়ানোর চেষ্টা করবো। তবে রাজনীতিতে কি আছে, সবাইকে একেবারে ক্লিন চিট দিয়ে বা একরকম ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে নেওয়া যায় না। যথাসম্ভব আমরা সবাইকে নেওয়ার চেষ্টা করছি, তাদেরকে যেরকম জায়গা যেখানে দেওয়ার দরকার সেরকম দেওয়ার চেষ্টা করি। কিন্তু যাদের ভাবমূর্তি একেবারে খারাপ বা কালিমালিপ্ত তাদেরকে নেওয়া যাবে না কোনো মূল্যে, এরকম কোনো সিদ্ধান্ত নির্দেশ দিতে হবে? এরকম ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি, একটা মোটামুটি বলা হয়েছে, সে দেখে দেখে নিয়ে আসছে। ওটা দিল্লিতে 30 এবং 31 যে অমিত শাহ আসবেন তা এক্স্যাক্টলি কোথায় কোথায় সফর করবেন সেটা যদি এখনো সে ব্যাপারে ফাইনাল কিছু হয়নি। যেমন আগের প্রবাসগুলো বিভিন্ন জেলাতে হয়েছে, বিভিন্ন কমিউনিটি বা কিছু তীর্থস্থানে গেছেন জনসম্পর্ক করার জন্য। এবারেও সেরকম জেলাতেই প্রোগ্রাম হবে, সেটা আমরা এখানে বসে তার ঠাকুরনগরে কি হতে পারে? সম্ভাবনা আছে, হতে পারে। মায়াপুর হতে পারে, নবদ্বীপ হতে পারে, এতে হতে পারে, ঠাকুরনগর হতে পারে। যত পশ্চিমবাংলার মানুষের শ্রদ্ধা কেন্দ্র আছে এরকম কিছু জায়গাও যেতে পারেন, আর বিভিন্ন কমিউনিটির সঙ্গে দেখাও করতে পারেন। আচ্ছা, অমিত শাহ যখন আসবেন তখন কি এই ব্যাপারটাও কিছু অন্য দল থেকে জয়েনিং হতে পারে? হতে পারে। প্রধানমন্ত্রী আসার কোন সংবাদ এসেছে? প্রধানমন্ত্রী সরকারি প্রোগ্রামে 23 তারিখ আসবেন, এটুকু আমরা জানি, এর বেশি কিছু না। আসবেন উনি না? ওখানে ভার্চুয়ালি হচ্ছে। সেটা তো সরকার ঠিক করবে কি প্রোগ্রাম না হবে, আমরা আমন্ত্রিত হলে যাব, আপনারাও যেতে পারেন। আমাদের কাছে খবর এসেছিল উনি ভার্চুয়ালি দিল্লি থেকে পার্টিসিপেট করবেন। না, আমাদের কাছে যেটুকু খবর যে উনি কলকাতাতে আসবেন। এখন এই ব্যাপারে কোনো মানে সরকার ঠিক করছে ডিপার্টমেন্ট, আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি। বলছি মালদার ইংরেজ বাজারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তার জন্য সেখানে বোমাগুলি চলেছে, বেশ কয়েকজন আহত। আপনারা তো বারংবার অভিযোগ করেন যে রাজ্যটা এই বোমাগুলির আতুরঘর হয়ে গেছে, সন্ত্রাসের আতুরঘর। আবার ওখানে এটা নতুন কিছু না, বোমাগুলি তৈরি হতে থাকে, আমদানি হতে থাকে, তার কোয়ালিটি টেস্ট করার জন্য মাঝে মধ্যে ওনারা মক ফাইট করেন। এরকম আমার মনে সেরকমই আছে। কালিয়াচক মালদা এটা কোনো নতুন ঘটনা নয়। কারখানায় বম ব্লাস্ট হলো, 8 জন লোক মারা গেল। কি ব্লাস্ট হলো, বম কি কি তার খোলাসা হলো না, সব পড়ে গেল। এরকম প্রায় হয়ে থাকে। আমরা বারুদের স্তূপের উপরে বসে আছি, প্রশাসনের তরফ থেকে কোনো কন্ট্রোল নেই, কোনো রোকঢোক নেই, আর কোনো ভয়ভীতিও নেই যারা অসামাজিক কাজ করছে। সেই জন্য এই ধরনের ঘটনাটা অসম্ভব কিছু। দাদা, অগ্নিকাণ্ড যেভাবে রাজ্যে বিশেষত কলকাতার মধ্যে গত কয়েকদিন আগে দেখেছেন কাদাপাড়াতে একটা ঘটনা, তারপরে এদিকে বাগবাজার, তারপরে নিউ টাউন, কি মনে করছেন এটা কি সত্যি কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি কি বলবেন আপনি? কলকাতায় আগে এরকম অগ্নিকাণ্ড হয়েছে, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক সন্দেহ হয়েছে, এবং অগ্নিদিও বলেছেন যে এটা কি সত্যি কি আসার চেষ্টা হয় না, এবারেও হয়নি। আর টিএমসির পার্টির মধ্যে যখন আগুন লেগে গেছে, বাংলায় তো যেখানে সেখানে লাগবেই। বলছি দিদিদা, আপনি প্রশ্নের উত্তরটা দিলেন, আর একবার প্রশ্ন করছি, সেটা হলো যে মুখ্যমন্ত্রী প্রথমে বললেন যে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হবে, তারপরে এখন বলছেন যে যেটা কম আছে সেটা আমি দিয়ে দেবো। ঠিক এই পার্টটা একটু যদি মানে না, আমার প্রশ্ন হচ্ছে যে কম বেশি কি হয়েছে সেটা মানুষকে জানানো উচিত। কমপ্লেন করলে আমরা কমপ্লেন করা অভ্যাস, সমাধানে যাওয়ার অভ্যাস না। আর যদি দিতেই হয় কতজনকে দেবেন? উনি কি এখানে কি রিসার্চ করে তৈরি করেছেন কি স্যাম্পল? কালীঘাটে কি কারখানা হয়েছে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে? আনবেন কোথা থেকে? চায়না থেকে আনছেন কি? এটা বলা উচিত লোক। আর উনি দিলে যে গঙ্গা জল ভরে দেবেন না, ঠিক গ্যারান্টি লোক নেবে কেন? এই ধরনের হালকা কথাবার্তা না বলে, যখন কেন্দ্র সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের দেশেই দুটো ভ্যাকসিন তৈরি হয়েছে, সেটা বিলি হচ্ছে, প্রথম সরকারি কর্মচারী বা যারা সেবায় আছেন তাদেরকে দেওয়া হচ্ছে, তারপরে দেশের সব মানুষকেই দেওয়া হয়। যারা বেশি রিস্কের মধ্যে আছেন তাদেরকে প্রথম প্রোটেক্ট করা হচ্ছে। আমরা যখন ভ্যাকসিনের কথা বলছিলাম, অনেকে হাসাহাসি করছিল, বিদেশের কথা হচ্ছিল। আজ ভারতের বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করেছেন, সারা দুনিয়া আমাদের কাছে আসছে আছে। কিন্তু আমাদের দেশের মানুষকে আগে আমাদের সুরক্ষিত করতে হবে, আর সেই জন্য কেন্দ্র সরকার এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় আছে। দাদা, একটা কোশ্চেন করবো যে গতকাল প্রেস কনফারেন্সে অনুব্রত মণ্ডল বলেছেন যে নেতারা, রাজ্যে যত নেতা নেত্রীরা রয়েছেন তাদের মুখের কোনো না, আমি শেষ কথা, আপনার মুখ দেখেই সব জিতবে, কি বলবেন আপনি? লোককে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। কয়েকদিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এখন সবাইকে আমরা নেব, তারপরে বাজবিচার। আবার আপনি এটা বলছেন সবার জন্য দরজা খোলা, যাদের কদিন আগেও সমালোচনা করেছেন তাদেরও বলছেন আমরা নিয়ে নেবো। আবার গতকালকের মিটিং একটা দরজাটা আমরা খুলেছি, দরজাটা কিন্তু সারা জীবন খুলে রাখবো না, আস্তে আস্তে ছোট করছি, তারপর বন্ধ করে দেবো। তো সেই জন্য পার্টি যখন যেরকম পরিস্থিতি অনুযায়ী মনে করবে সেরকম নেবে, এর জন্য কোনো স্ট্যান্ডার্ড কিছু নাই, এটা কোনো নীতির ব্যাপার নেই। বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের লোকের দরকার আছে, আর বিভিন্ন পার্টির লোকেরা আসছে না। পশ্চিমবাংলার পরিবর্তন উন্নয়নের জন্য কেউ যদি বিজেপি ঝান্ডা ধরতে যায়, আমরা না বলতে পারি না, কিন্তু কিছু কিছু লোক আছেন যারা খুবই পরিচিত, সুপরিচিত, আলোচিত, সমালোচিত, সেই সব লোকেদের সম্বন্ধে চিন্তা ভাবনার ব্যাপার আছে, আর সেটা পার্টির লোকেরা ঠিক করবে।
দাদা একটা প্রশ্ন রাখবো যে যেখানে আপনারা বলেছেন যে যেখানে জেপি নাড্ডাজি এসে বলেছেন 200 সিট এবং অমিত শাহজি বলেছেন যে আমিও বলছি 200 আপনিও বলেছেন 200 সিট, এদিকে তৃণমূল কংগ্রেস বলছে 200 সিট, এদিকে বাম কংগ্রেস জোট বলছে 200 সিট, তাহলে সিট তো 294টা। 500 সিট হয়ে গেছে, 294 মধ্যে বিজেপি 200 সিট পাবে। যেখানে তৃণমূলের মাঝে মধ্যে কেউ না কেউ বেসুরো হচ্ছে, যেখানে আপনাদের সবাই ঐক্যবদ্ধের একটা সুর, একসঙ্গে মিছিলে আসছেন, এটা কি ঐক্যবদ্ধ বিজেপি তুলে ধরে? যে পার্টিতে নীতি আদর্শ আছে, ডিসিপ্লিন আছে, প্রশিক্ষণ আছে, সে পার্টি একসঙ্গে হাঁটে। বিজেপি চিরদিন এক সুর, এক দেশ এক নেতা আর এক সুর আছে। কিন্তু টিএমসির মধ্যে নেতা একটাই আছে, পার্টি কখনো এক ছিল না। তো হিন্দিতে কথা আছে কাহা কি কাহা কি রোড়া ভানুমতি নে কোনবা জোড়া। তো বিভিন্ন জায়গা থেকে এসে একটা পার্টি তৈরি হয়েছিল, আবার প্রয়োজনে নিজের নিজের জায়গায় ফিরে যাচ্ছে। যাদের আর অন্য যাওয়ার যে পার্টি থেকে সে পার্টি নাই, তো আমাদের পার্টিতে আসছে, আমরা আহ্বান করেছি। তো একটা বিশেষ পরিস্থিতির কারণে এই পার্টি তৈরি হয়েছিল, এটা বাই প্রোডাক্ট ছিল। ফিনিশ প্রোডাক্ট তো ভারতীয় জনতা পার্টি, সেখানে সবাইকে আহ্বান করছে। ধন্যবাদ। কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে যে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে আপনাদের কনফিডেন্স লেভেল পড়ে যাচ্ছে, সেই জন্যই দিল্লি থেকে বারবার আপনারা ডেকে পাঠানো। কনফিডেন্স লেভেল বোঝাই যাচ্ছে কার পড়ে গেছে কার নেমে গেছে। দাদা একটা শেষ প্রশ্ন সাধারণ রাখবো। মানুষের ছেলে বিষয়টা। দাদা একটা শেষ প্রশ্ন রাখবো, রাজ্যে যে স্বাস্থ্যসাথী কার্ড এবং দুয়ারে দুয়ারে সরকার যে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, এবং তারপরেও দেখা যাচ্ছে যে রাজ্যে যে স্বাস্থ্যকর্মী যারা, তারা কিন্তু একের পর এক আন্দোলন করে যাচ্ছে। এবং এর আগে যে মাননীয়ার কাছে গিয়েছিল নবান্নেতে তাদের সমস্যার কথা বলতে, তাদেরকে কিন্তু পুলিশ দিয়ে রীতিমতো লাঠিচার্জ করে মারা হয়েছে, এবং তারা অভিযোগ করেছে এবং বারবার আন্দোলন করছে। কি বলবেন কি যেখানে স্বাস্থ্যকর্মীরা ফ্রন্ট ওয়ারিয়ার হয়ে কাজ করছে? দেখুন, আমরা আগেও বলেছি এগুলো খালি ইলেকশন স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড প্রচার করার জন্য। যে সরকার 10 বছর এত কাজ করে থাকতে পারে, তার এত লক্ষ লক্ষ লোক কেন আসছে সুবিধা পায়নি বলে? আর যারা স্বাস্থ্যকর্মী তাদের সমস্যার সমাধানে তার লোকের স্বাস্থ্যকে সুরক্ষিত করে। তারা বললেন টিচারদেরকে বাড়ি বাড়ি যেতে হবে, টিচার তো রাস্তায় বসে আছে। প্রতি সপ্তাহে দেখুন কোনো না কোনো টিচার গ্রুপ তারা বসে আছে, বসার অনুমতি দেওয়া হচ্ছে না বলে হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে। এরকম একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়েছে পশ্চিমবাংলায়। খালি এগুলোকে চাপা দেওয়ার জন্য, ক্ষোভটাকে চাপা দেওয়ার জন্য দুয়ারে দুয়ারে সরকার, মানুষের গিয়ে একটু কথা শুনে না হলো যাতে সবাই রাস্তায় বেরিয়ে বিক্ষোভ না দেখা ইত্যাদিতে হচ্ছে। সেই সুযোগে কিছু ডাটা কালেকশন হচ্ছে যেগুলো ইলেকশন প্রচারে কাজ লাগবে। এবং গতকালকে পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, যেখানে পুলিশও এইভাবে কাজ করছে, পুলিশকে পার্টির লোকের উপরে গায়ে হাত তুলছে। পুলিশ কোথাকার কি? পুলিশের যে মান মর্দন করেছেন না, তার সম্মান নষ্ট করেছেন, সুরক্ষা নষ্ট করেছেন, সেটা টিএমসি করে দেখিয়েছে। যেন কেউ আজকে সুরক্ষা শুভেন্দু অধিকারীকে কি কোনো পদ দেওয়ার কথা বা কোন গ্রুপে নেওয়ার কথা ভাবা হয়েছে? সব ভাবনা চিন্তা চলছে, কোন গ্রুপে কি তাকে ইনক্লুড করা হয়েছে? সেটা কোথায় হবে পরে জানানো হবে। দিলীপদা, সর্বভারতীয় গণমাধ্যমে কার্তিক ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর ভাই, এসে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য রেখেছেন, আপনি তো শুনেছেন। কিভাবে দেখছেন তার এই বক্তব্য? একটাই কথা বলবো, একই কথা শুনি আজ মন্থরা আর